তোমাদের স্পেসিমেনের উপর কোশ্চেনগুলো খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়। প্রথমে হচ্ছে যেই স্পেসিমেন দেওয়া হবে, ইন্সপেক্ট দ্য স্পেসিমেন ফ্রম অল অ্যারাউন্ড। হ্যাঁ, এবং সামনে এই স্পেসিমেনটা দেওয়া হচ্ছে। লোয়ার পার্টে সার্ভিস দেখতে পাচ্ছ কাটার পরে? হ্যাঁ, সার্ভিসটা বোঝা যাচ্ছে। তারপর আপার ইউট্রাসের কন্ট্যুরটা দেখতে পাচ্ছ, যেরকম ইউট্রাসের কন্ট্যুরটা এরকম হয়, এরকম আছে। এটার কন্ট্যুরটা হচ্ছে এরকম। আচ্ছা, এই জায়গায় দেখো ওইটার ক্যাভিটিটা একদম ছোট্ট হয়ে আছে, ঠিক আছে? ভিতরে একটু জাস্ট একটা স্লিটের মতন, তাই না? তার মানে এই পুরোটা হচ্ছে। আচ্ছা, প্রথমে তাহলে চারদিক থেকে স্পেসিমেনটা দেখে ফার্স্ট কি বলতে হবে? দিস ইজ দ্য স্পেসিমেন অফ ইউট্রাস, কাট ওপেন, সার্ভিক্স, কাট ওপেন। এখানে ওভারির পার্ট টার্টগুলো ভালো করে নেই। এইটা আর এটা ধরে নিচ্ছি ওভারির পার্ট, ঠিক আছে? বোঝা গেল? এই দুটো ছোট ছোট, এটা আর এটা, দেখেছো? বোঝা গেল? আচ্ছা, তাহলে ইউট্রাসের ক্যাভিটিটা একটা স্লিটের মতন হয়েছে, তাই না? কিন্তু ক্যাভিটি তো স্লিট হওয়ার কথা না। ক্যাভিটি নর্মালি কিরকম হবে? এই কন্টিনিউশন ইউট্রাস থাকবে, সার্ভিক্স থাকবে, এরকম হওয়ার কথা, তাই তো? তা কিন্তু নয় এখানে। আচ্ছা, এইবার তাহলে প্রথমে যখন ডিসক্রাইব করবে, ডোন্ট জাম্প ইনটু এ ডায়াগনোসিস। ডোন্ট জাম্প ইনটু এ ডায়াগনোসিস। প্রথমেই নিজের থেকে ডায়াগনোসিস বলে দেবে না। তো যখন জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য স্পেসিমেন, তখন এই একটা কথা বলতে হবে, পসিবলি বা প্রবাবলি বলে, ইট ইজ এ স্পেসিমেন অফ ইউট্রাস, কাট ওপেন, ক্যাভিটি শোন। ঠিক আছে? এইবার ফাইব্রয়েড হচ্ছে খুব কমন স্পেসিমেন। ফাইব্রয়েড সম্বন্ধে যে স্পেসিফিক তোমাদেরকে জিজ্ঞেস করবে সেই পয়েন্টগুলো বলছি, 1, 2, 3, 4 করে। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ফাইব্রয়েড। ফাইব্রয়েড জিনিসটা কি? ভেরি গুড। প্রথমেই বলতে হবে ইটস আ বেনাইন টিউমার অফ ইউট্রাস, বলে থেমে যাবে। তারপরে ফার্দার যখন জিজ্ঞেস করবে এনিথিং মোর, তখন বলতে হবে ইটস অরিজিন, কোত্থেকে উঠলো, তাই না? টিস্যু অফ অরিজিন কি? না না না, অ্যান্সারটা হচ্ছে ইট অ্যারাইজেস ফ্রম দ্য immature smooth muscle, immature smooth muscle, immature smooth muscle of immature smooth muscle of uterine vasculature, uterine vessel যে immature smooth muscle আছে সেখান থেকে। সেজন্য এটা আরেকটা নাম কি, another technical name, pathological name কি, সেটা হচ্ছে লিওমায়োমা। লিওমায়োমা হচ্ছে গিয়ে মাসল টিউমার অ্যারাইজিং ফ্রম স্মুথ মাসলস। তাহলে স্মুথ মাসলদের থেকে তৈরি হচ্ছে বলে ইট ইজ কল্ড লিওমায়োমা। আর এর কাউন্টার পার্ট যদি স্কেলিটাল মাসল থেকে হয় তাহলে কি বলবো? র্যাবডো। কে বললে? তুমি? ভেরি গুড, র্যাবডোমায়োমা। এগুলো বেসিক মনে রাখতে হবে। তাহলে লিওমায়োমা অ্যারাইজিং ফ্রম দ্য ইম্যাচিওর স্মুথ মাসলস অফ দ্য ব্লাড ভেসেলস অফ ইউট্রাস। আর এর কাউন্টার পার্ট অ্যারাইজিং ফ্রম দ্য স্কেলিটাল মাসলস, দ্যাট ইজ কল্ড র্যাবডোমায়োমা। আর এটা গেল বিনাইন পার্ট। এবার আবার জিজ্ঞেস করবে যে এর ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট কি?
হ্যাঁ, যদি লিওমায়োমা হয় তার কাউন্টার পার্ট হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট হচ্ছে লিওমায়োসার্কোমা, আর র্যাবডোমায়োমার কাউন্টার পার্ট হচ্ছে র্যাবডোমায়োসার্কোমা। এগুলো খুব বেসিক, সেজন্য এগুলো জানলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা জানতে চেষ্টা করবো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইব্রয়েড। অনেক রকম ক্লাসিফিকেশন আছে। প্রথম ফার্স্ট সিম্পল ক্লাসিফিকেশন হচ্ছে ফ্রম দ্য সাইট অফ অরিজিন। যেমন when it arises from the corpus, and when it arises from the cervix. So corporeal fibroid or cervical fibroid, তাই না? So from the site. তারপরে আরেকটা আছে লোকেশন। লোকেশনটা কিরকম হবে? লোকেশনটা হচ্ছে ধরো এইখানে ওয়াল অফ দ্য ইউটারাস যদি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ইন্ট্রামিউরাল অর ইন্ট্রামাস্কুলার। ঠিক আছে? ঠিক আছে, এবার এইখান থেকে এটা যদি প্রজেক্ট করে টুয়ার্ডস দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি চলে যায়, তখন এটাকে কি বলবো? সাবমিউকাস। আর এইটা যদি এই দিকে চলে যায়, সাবসেরাস। ঠিক আছে, এবার একটু এমসিকিউতে চলে আসি। এমসিকিউ কোশ্চেন, এখানে একটা স্পেসিফিক এমসিকিউ কোশ্চেন থাকে খুব কমন। সেটা হচ্ছে যে এই তিনটে ইন্ট্রামিউরাল, সাবমিউকাস, সাবসেরাস, এই তিনটের মধ্যে কমনেস্ট কোনটা? ইন্ট্রামিউরাল, রাইট। তাহলে ইন্ট্রামিউরাল হচ্ছে to so far as the origin is concerned, when it arises from the intramuscular portion, and majority begins from the intramuscular portion, so it is the commonest among the three: intramural, submucous, subserous. এইবার যদি ইনসাইড দ্য ক্যাভিটি প্রজেক্ট করে, ইট বিকামস সাবমিউকাস। ছবি দেখিয়ে দিলাম। আর if it projects towards the peritoneal wall বা towards the outer surface of the uterus, then it becomes subserous. তাহলে হয়ে গেল তিনটে টাইপ। ঠিক তো? তাহলে intramural is the commonest origin. It may project inside in the uterine cavity, then it becomes submucous. It may project into the uterine wall when it becomes subserous. ঠিক আছে, এইবার সাবসেরাসের আবার দুরকম আছে। যখন পেডিকল থাকে, ছোট্ট স্মল স্টক, আমরা বলি পেডিকল, তখন ওটাকে আমরা কি বলবো? পেডাঙ্কুলেটেড। ভেরি গুড। সো পেডাঙ্কুলেটেড when there is a small stalk. আর যদি পেডাঙ্কুল না থাকে তাহলে বলি সেসাইল। In that case it is called sessile. ঠিক আছে, এইবার নেক্সট কোশ্চেন কি হবে? নেক্সট হবে যে কামিং ব্যাক টু দ্য ক্লিনিক্স, সাইন সিমটমস। প্রথম কথা হচ্ছে মেজরিটি অফ দ্য ইউট্রাইন ফাইব্রয়েডস আর সিমটমলেস অর অ্যাসিমটোম্যাটিক। অধিকাংশ ফাইব্রয়েডে কিন্তু কোনো সিমটম থাকে না, and minority group produces symptoms. কি কি সিমটমস হতে পারে? হ্যাঁ,
dysmenorrhea, heavy bleeding আর ভেরি গুড ইনফার্টিলিটি। এবার একটা একটা করে আসছে। যদি এই ফাইব্রয়েডটা ক্যাভিটির মধ্যে প্রজেক্ট করে any hollow viscous in our body, when there is something is protruding inside the cavity, তখন there is a natural phenomenon that organ contracts vigorously, and tries to expel it. স্টমাকের মধ্যে যদি একটা মাস কিছু হয়, স্টমাক সবসময় এক্সপেল করার চেষ্টা করবে, তার জন্য একটা পেইন হবে এবং একটা যেটা আপার জিআই ট্র্যাক্টের সাথে রিলেটেড ভমিটিং এক্সেট্রা হবে। ঠিক আছে, এখানেও ঠিক তাই। তাহলে এটার জন্য একটা কলিকি পেইন হবে, সবসময় ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করছে, একটা কলিকি পেইন হবে। প্লাস ইনসাইড দ্য ক্যাভিটি প্রজেক্ট করলে ইট উইল অ্যাফেক্ট দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া বেড়ে যাবে এবং ইট ক্যান প্রডিউস বোথ মেনোরেজিয়া অ্যান্ড মেট্রোরেজিয়া। It can produce both menorrhagia and metrorrhagia. ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সিমটমগুলো একটা দুটো করে চলে আসছি। মেনস্ট্রুয়াল ডিস্টারব্যান্সেস একটা গ্রুপ, এবং অধিকাংশ ক্ষেত্রে দুটোই হতে পারে। মেনোরেজিয়া হচ্ছে when it is, মেনোরেজিয়া কাকে বলবো? হ্যাঁ, ইনক্রিজ ব্লিডিং বললে হবে না। ইনক্রিজ ব্লিডিং কিন্তু হুইচ ইজ সাইক্লিক, সাইকেলে ব্লাডটা বেশি বেরোচ্ছে, তখন এটাকে বলবো মেনোরেজিয়া। আর অ্যাসাইক্লিক যদি হয় দুটো সাইকেলের মাঝখানে, তখন আর মেনোরেজিয়া বলবো না, তখন বলবো মেট্রোরেজিয়া। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই টার্মের তোমার ডেফিনিশন জিজ্ঞেস করবে। তাহলে মেনোরেজিয়া হতে পারে, মেনোরেজিয়ার সাথে মেট্রোরেজিয়া হতে পারে, আবার মেনোমেট্রো দুটোই আছে, মানে মেনস্ট্রুয়াল ব্লিডিংটাও বেশি হচ্ছে, আবার মাঝে মাঝেও দুটোর মধ্যে সাইকেলের মধ্যেও ব্লিডিং হচ্ছে, তখন বলবো মেনোমেট্রোরেজিয়া। ঠিক আছে, এইবার আসছি যে হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া ইন ফাইব্রয়েড। এটা আর একটা ভেরি ক্যাচ কোশ্চেন, কমন ক্যাচ কোশ্চেন। কি কারণে মেনোরেজিয়া হবে? একটা তো বলে দিয়েছি, রেইজ সারফেস এরিয়া, সারফেস এরিয়া যত বাড়বে তত ব্লিডিংটা বেশি হবে। দুই, ইনক্রিজ ভাস্কুলারিটি, ওখানে ভেসেল প্রচুর বেরিয়ে যাবে। তিন, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, যেখানেই ফাইব্রয়েড হয় সেখানে দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামটা হাইপারপ্লাস্টিক, ঠিক মোটা হয়ে গেছে। এন্ডোমেট্রিয়ামটা হ্যাজ বিকাম থিক অ্যান্ড ইট ইজ ইনক্রিজড। যদি লেন্থ দেখো তাহলে দেখবে যে যেখানে 3-4 মিলিমিটার থাকার কথা সেখানে 6 মিলিমিটার 8 মিলিমিটার এমন হয়ে গেছে। তাহলে ইনক্রিজ থিকনেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম অর হাইপারপ্লেসিয়া আরেকটা কজ। আর হচ্ছে কি একটা হরমোনাল ইমব্যালেন্স। সাধারণত এটা কনসিডার করা হয় যে ফাইব্রয়েড ইজ বেসিক্যালি an estrogen dependent tumor. Fibroid is basically an estrogen dependent tumor. আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ কোশ্চেন আসে, সেটা হচ্ছে ইনসিডেন্স। হাউ মাচ ইজ দ্য ইনসিডেন্স অফ fibroid in women in the reproductive age group? If you make post-mortem studies, ধরো একটা ওম্যান মারা গেছে ফর সাম আদার রিজন নট রিলেটেড টু গাইনোকোলজি, তার আমি পোস্টমর্টেম করলাম। সেই পোস্টমর্টেম করে আমি ইউট্রাসটা যদি এক্সামিন করি তাহলে দেখবো অন অ্যাভারেজ দ্য ইনসিডেন্স অফ ফাইব্রয়েড ইজ মাচ মোর দ্যান অ্যান্টিসিপেটেড। কীরকম মাচ মোর? অলমোস্ট 20%, দ্যাট ইজ 5 in 1। হ্যাঁ, 100টায় 20টা মানে 5টার মধ্যে 4টে, তাই না? সরি, ভেরি সরি, 5টার মধ্যে 1টা। সো ইটস ইনসিডেন্স ইজ 1 in 5 or 20%. কিন্তু বিকজ দ্য মেজরিটি আর অ্যাসিমটোম্যাটিক,
many of them remain undiagnosed. আমরা তখনই ডায়াগনোসিস করতে পারি যখন একটা টিপিক্যাল সিমটম পাই, প্রবলেম পাই, তখন ইনভেস্টিগেট করি। এইবার ইনভেস্টিগেট করতে করতে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে হয়ে গেল। তাহলে মেনোরেজিয়ার কারণটা জানতে পারলাম। আচ্ছা, ডিসমেনোরিয়া হতে পারে কেন? ভিতরে একটা ধরো সাবমিউকাস ফাইব্রয়েড হুইচ ইজ এ পলিপ, এটা আরেকটা হচ্ছে পলিপ, ঠিক আছে? এবার সাবমিউকাস ফাইব্রয়েডের একটা পিকুলিয়ার সিমটম আছে। সাবমিউকাস পলিপ ফাইব্রয়েডে, এমনি সাবমিউকাস ফাইব্রয়েডে ইনক্রিজ সারফেস এরিয়া, মেনোরেজিয়া এসব হবে, কিন্তু পলিপে কি হয়, পলিপের স্টকের মতন তো। আচ্ছা, ওইটার যে টিপ অফ দ্য স্টক, ওখানে ভ্যাসকুলারিটি কম এবং ওখানে ইনফেকশন হয়, করে ওখান থেকে অল্প অল্প করে ব্লিডিং হতে থাকে। এই ব্লিডিংটা হবে মেট্রোরেজিয়া অ্যান্ড অ্যাসাইক্লিক্যাল। এটা কিন্তু সাইকেলের সঙ্গে রিলেটেড না, সেই জন্য ইট উইল বি অ্যান অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং। বোঝা গেল? তাহলে ওই যদি সাবমিউকাস ফাইব্রয়েড পলিপ হয় তাহলে কিন্তু এরকম একটা মেট্রোরেজিয়ার হিস্ট্রি থাকবে। এইবার নেক্সট কোশ্চেন, আর কি সিমটম হতে পারে? যেমন একটা কমন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের সিমটম হচ্ছে ইনফার্টিলিটি। তো ফাইব্রয়েডের ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে কেন? হ্যাঁ, ইট ইজ ডিস্টর্টিং দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, তার জন্য ইমপ্লান্টেশন ঠিকঠাক হচ্ছে না বা হয়েও এটা বেরিয়ে আসছে, তাই না? এটা একটা কারণ হতে পারে। আর কি থাকতে পারে? গ্রোথ রিটার্ডেশন তো পরে, আগে তো গ্রোথ হবে, আগে তো প্রেগনেন্সিটা হবে। প্রেগনেন্সিটা কেন হচ্ছে না? একটা তো বললাম যে ডিস্টর্টিং দ্য ক্যাভিটি একটা হতে পারে। আর কি কারণে? হ্যাঁ, না সেটা না, আর একটা যেটা হয় অ্যাকচুয়ালি ফাইব্রয়েড ইজ, তোমাকে যদি একটা কোশ্চেন দেয়, তোমাদের যেমন এমসিকিউ কোশ্চেন থাকে, এমসিকিউ মানে কি 3-4টে চয়েস দেবে, তার মধ্যে একটা কারেক্ট, সেটা মারতে হবে। আর আরেকটা কোশ্চেন থাকে এমসিকিউ ফরম্যাটের মতনই অনেকটা, সেটাকে আমরা বলি ট্রু ফলস। একটা স্টেটমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো ইজ ইট ট্রু অর ইজ ইট ফলস, যে কোনো একটা হবে। সিমিলারলি এই ফাইব্রয়েডের ক্ষেত্রে কি হয়, যে পেশেন্টের যেহেতু আগেই বলেছি যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ঘুরিয়ে বললে যেখানে আবার ইস্ট্রোজেন রেইজ থাকে অধিকাংশ সময়, সেখানে এটার টেন্ডেন্সি টু ডেভেলপ ফাইব্রয়েড ইজ মাচ মোর। And it has been observed that fibroid uterus is associated with chronic anovulation. Chronic anovulation. একটা ওম্যানের বছরে 12টা, তার অ্যাভারেজ, অন অ্যাভারেজ একটা ওম্যানের বছর রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বছরে 12টা সাইকেল হওয়ার কথা। এবার অঙ্কের মতন তো 12টা হয় না, এক একটা কম বেশি অনেক সময় হয়। বাট ইন কেস অফ ফাইব্রয়েড দেখা যাবে যে যেখানে অ্যাভারেজ 12টা সাইকেল হওয়ার কথা, সেখানে হয়তো 5টা-6টা হচ্ছে, বাকিগুলো কি হচ্ছে? অ্যানোভুলার, ওভুলেশন হচ্ছে না। আবার অ্যানোভুলার ইটসেলফ প্রডিউসেস হাইপারপ্লেসিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম, জানো তো? অ্যানোভুলার হলে কি হবে? ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন না হলে প্রোজেস্টেরন বেরোবে না, তারপরে ইস্ট্রোজেন বাড়ছে 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 করে হাইপারপ্লেসিয়া হয়ে গেল, তারপরে ইস্ট্রোজেন উইথড্রল হয়ে গেল, তার জন্য ব্লিডিং হলো। তাহলে এই ব্লিডিংটাকে আমরা বলি অ্যানোভুলার ব্লিডিং, এর সঙ্গে ওভুলেশন হয়নি। তাহলে যার অ্যানোভুলার ব্লিডিং বেশি হবে তার ক্ষেত্রে প্রেগনেন্সি হবে না হবে না? হবে না। সেই জন্য বিকজ অফ দ্য ক্লোজ অ্যাসোসিয়েশন অফ অ্যানোভুলেশন, ফাইব্রয়েড প্রডিউসেস ইনডাইরেক্টলি ইনফার্টিলিটি। আবার এই ফাইব্রয়েডের সাথে আরেকটা প্যাথোলজি অনেক সময় কোমরবিডিটি হিসাবে থাকে, সেটা কি? এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস, তাহলে এন্ডোমেট্রিওসিস ইটসেলফ ক্যান প্রডিউস ইনফার্টিলিটি, সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড। তাহলে ইনডাইরেক্টলি ফাইব্রয়েডের সাথে ইনফার্টিলিটি হবে, ঠিক আছে? এই গেল।
ফাইব্রয়েডের সাথে ইনফার্টিলিটি রিলেশনশিপ। আচ্ছা, এইবার একটু প্যাথোলজি নিয়ে ডিসকাশন। ফাইব্রয়েডের there are certain changes in the fibroid that is found which is called degeneration. কি তাহলে next question will be simple. What are the degenerations found in case of fibroid? কি degeneration? আর আরেকটা এখানে এমসিকিউ কোশ্চেন, কমনেস্ট ডিজেনারেশন। কমনেস্ট ডিজেনারেশন হচ্ছে হায়ালাইন ডিজেনারেশন। হায়ালাইন ডিজেনারেশন হচ্ছে আরেকটা নাম হচ্ছে হায়ালাইন মিনস গ্লাস লাইক, সাদা মতন একটা হয়ে গেছে, এবং সেখানে ফাইব্রাস টিস্যু বেশি, মাসল টিস্যু কম, যার জন্য সাদা। মাসল টিস্যু থাকলে সাধারণত ব্রাউনিশ হয়, আর ফাইব্রাস টিস্যু একটু হোয়াইটিশ, জন্য গ্লাস লাইক হয়ে যায়। এটা হচ্ছে হায়ালাইন ডিজেনারেশন। তারপর হচ্ছে সিস্টিক ডিজেনারেশন। হায়ালাইন হলো শক্ত আছে, তখনও কিছুদিন বাদে দেখা গেল ওখানে একটা ফ্লুইড ড্রপের মতন তৈরি হলো, একটু টিস্যু নেক্রোটিক হলো, মাঝখানে একটা ক্যাভিটির মতন, সেখানে একটা ফ্লুইড হয়ে গেল, সিস্টিক ডিজেনারেশন। রেড ডিজেনারেশনের পিকুলিয়ারিটি কি? ইট ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি। কোনো পেশেন্টের যদি ফাইব্রয়েড থাকে এবং তার যদি প্রেগনেন্সি হয়, তাহলে কিন্তু এই রেড ডিজেনারেশনটা হয়। রেড ডিজেনারেশনে কি হয়? আর একটা নাম হচ্ছে নেক্রোবায়োসিস। কেন হয়? এই ফাইব্রয়েডের যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলের মধ্যে ক্লট জমে যায়। ক্লট জমে গেলে কি হবে? ব্লাড ফ্লো টু দ্য টিস্যু হবে না, নেক্রোজ হয়ে যাবে। তার জন্য কি হবে? ফুলে যাবে, ইনফ্লেমড হবে, আর পেইন হবে, প্লাস ইনফেকশন, সব মিলিয়ে। সেই জন্য ইট ইজ রেড ডিজেনারেশন। এখানে আর একটা কোশ্চেন করবে যে রেড ডিজেনারেশন যে হয়, ধরো একটা পেশেন্ট, তোমার ফাইব্রয়েড আছে, তুমি জানো তার প্রেগনেন্সি এসছে, প্রেগনেন্সিতে তার রেড ডিজেনারেশন হলো, তোমার ডায়াগনোসিস রেড ডিজেনারেশন। কি ম্যানেজমেন্ট করবে? ভুলেও সার্জারির নাম করবে না। রেড ডিজেনারেশন is basically managed by conservative management. জ্বর হয়, তার সঙ্গে ব্যথা, অর্ডিনারি অ্যানালজেসিক ড্রাগস, রেস্ট এটসেট্রা করলেই আস্তে আস্তে এগুলো রিকভার করে যায়। নো সার্জারি ইজ নিডেড ফর রেড ডিজেনারেশন। ঠিক আছে, তাহলে রেড ডিজেনারেশন হয়ে গেল। তারপরে ক্যালসিফিক ডিজেনারেশন আর ক্যালসিফিকেশন। ফাইব্রয়েডের মধ্যে মাঝে মাঝে ক্যালসিয়াম ডিপোজিট, স্টোনস টাইপের হয়ে যায়, দ্যাট ইজ কল ক্যালসিফিকেশন। আর কি হতে পারে? ফাইব্রয়েডের সাথে লিম্ফ্যাঞ্জিএক্টাসিস, টেলাঞ্জিএক্টাসিস হতে পারে। লিম্ফ্যাটিক ভেসেল বা তোমার ব্লাড ভেসেলস, সেগুলো বড় মোটা হয়ে গেছে, এরকম হতে পারে। আর রেয়ারেস্ট, আবার এমসিকিউ, রেয়ারেস্ট হচ্ছে সার্কোম্যাটাস চেঞ্জ। ইনসিডেন্স কত? একটা ফিক্সড ইনসিডেন্স সবাই কমপ্লিট করে পেয়েছে, সেটা এমসিকিউর জন্য তোমাদের মনে রাখতে হবে। ইনসিডেন্স ইজ অনলি 0.5। তাহলে কত রকম ডিজেনারেশন হলো? অনেকগুলো হয়ে গেল, তাই না? এই ডিজেনারেশনগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। একটা পেশেন্টের যদি ফাইব্রয়েড ডায়াগনোজ হয়, তখন আমরা তার কি ম্যানেজমেন্ট করব? আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, মানে মিস করে গেলাম, তাই বলছি। In case of fibroid of long-standing duration, and particularly where there is menorrhagia or menometrorrhagia, patient may become severely anemic. এমন হয়, আমরা ফাইব্রয়েডে দেখি যে তার মেনোরিয়া হতে 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 তার হিমোগ্লোবিন 4-5-এ ড্রপ করে গেছে। প্রত্যেকটা পিরিয়ডই তার খুব হেভি ব্লিডিং হচ্ছে, তাই না? কাজেই সেটাও মাথায় রাখতে হবে। এইবার হিস্টোপ্যাথোলজি। আচ্ছা, এইখানে হিস্টোপ্যাথোলজির আগে আরেকটা কোশ্চেন, তোমাদের সবকটা স্পেসিমেনে কিন্তু তুমি বললে যে এটা ফাইব্রয়েড
ফাইব্রয়েড এরিয়া কি বা স্পেসিমেন, কোথাও তুমি বললে ক্যান্সার সার্ভিক্সের স্পেসিমেন, অন্য ধর একটা সিএ সার্ভিস দিল, ওভেরিয়ান টিউমার একটা স্পেসিমেন, তখন ওরা তোমাকে একটা কমন কোয়েশ্চেন করবে, হাউ উইল ইউ কনফার্ম। এই কনফার্ম বললে আনসারটা কিন্তু ভেরি সিম্পল অ্যান্ড সব জায়গায় একটাই কথা বলবে, বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। কনফার্মেশন একটাই হয়, দ্যাট ইজ বাই হিস্টোপ্যাথোলজিক্যাল। ক্লিনিক্যালি অনেক কিছু মনে হবে, কিন্তু এইচপি স্টাডি করে দেখলাম যে না, আমি যেটা ভাবছিলাম সেটা নয়, এটা ভুল। ঠিক আছে, তাহলে কনফার্মেশন বা হিস্টোপ্যাথোলজিক্যাল, সেখানে কি পাবে? ফাইব্রয়েডে কি থাকে, কি ফাইব্রাস টিস্যু থাকে আর মাসল টিস্যু থাকে। তাহলে কাট সারফেস যদি করো তাহলে দেখবে একটা হল অ্যাপিয়ারেন্স, সার্কুলার টাইপের, কেমন, এবং তার পেরিফেরিতে একটা ক্যাপসুল। এই ক্যাপসুলটা কিন্তু কম্প্রেসড মায়োমেট্রিয়াম, ট্রু ক্যাপসুল এটা নয়, ইট ইজ সুডো ক্যাপসুল। কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ আছে, যে এই ক্যাপসুলটাকে যদি ইনসাইজ করো, ভেতরের মামাটাকে তুমি সেল আউট করতে পারো। মানে আমি এরকমভাবে কাটবো, এই হচ্ছে ফাইব্রয়েডটা, আমি এখানে ইনসিশন দিলাম, ইনসিশন দেওয়ার পর এই এরকম একটা এলিপ্টিক্যাল হয়ে গেল, তাই তো? এইটা হচ্ছে কিন্তু ক্যাপসুল। এইবার আমি দুটো অ্যালিস টিস্যু নিলাম, এখানে একটা এখানে ধরলাম, ভেতরে আঙুলটা ইনসাইনুয়েট করে দিলাম, দিয়ে এরকমভাবে ছাড়ালাম, ক্যাপসুলটার থেকে কিন্তু টিউমারটা খুলে বেরিয়ে গেল। এদিকেও ঠিক তাই করলাম, দুদিকে পুরোটা যখন সার্কামফারেন্সিয়ালি করে দিলাম, তখন গোল একটা বলের মতন আমার টিউমারটা বেরিয়ে আসলো, ক্যাপসুলটা কিন্তু রয়ে গেল। ক্যাপসুলটা আমার বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু এটা তোমাকে যখন সেল আউট করবে, এটার নাম হচ্ছে, এই যে ইনসিশন দিলে ক্যাপসুলটাকে সেপারেট করলে ফ্রম দ্য টিউমার মাস, আলটিমেটলি টিউমার মাসটাকে বের করে দিলে, ইট ইজ কল্ড মায়োমেক্টমি। মায়োমেক্টমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে আর একটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে তুমি যখন একটা পেশেন্টের ম্যানেজ করছো, তখন এই ফাইব্রয়েডের ডায়াগনোসিস কী হবে, ম্যানেজমেন্ট কী হবে? তাহলে ডায়াগনোসিসের জন্য কিছু দরকার আছে। প্রথম হচ্ছে ডায়াগনোসিস ক্লিনিক্যাল ম্যাটেরিয়াল, তার হিস্ট্রি নিতে হবে, সাইন সিমটম জানতে হবে, কতদিন ধরে আছে জানতে হবে, তার সাইকেল সম্বন্ধে ডিটেল স্টাডি করতে হবে, কীরকম সাইকেল হয়, হানা তানা এটসেট্রা। ফার্টিলিটি স্টাডিজ করতে হবে, দেখা গেল সে অনেকদিন ধরে 3 বছর 4 বছর ম্যারেড, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা একটা হতে পারে। সব মিলিয়ে আমরা একটা মাথার মধ্যে ঢুকলো যে ফাইব্রয়েড হলেও হতে পারে। পেশেন্ট অ্যানিমিক বেশ, এদিকে পিরিয়ডটাও বেশি হয়, প্লাস অ্যানিমিক, প্লাস বাচ্চা কাচ্চা আসছে না, হয়তো সব মিলিয়ে। দেন কামস দ্য কোয়েশ্চেন, হাউ উইল ইউ ডায়াগনোজ এ কেস অফ, ডায়াগনোসিসে কী করতে পারি আমরা? আচ্ছা, ডোন্ট ইউজ দ্য, কী বলবো, মানে অ্যাব্রিভিয়েশন, হ্যাঁ, প্লিজ ডোন্ট ইউজ ইউর অ্যাব্রিভিয়েশন। যদিও ইট ইজ নোন যে ইউএসজি মিনস আলট্রাসোনোগ্রাফি, প্লাস ডু নট আটার ইউএসজি। পরীক্ষায় সবসময় ফুল ওয়ার্ডটা ইউজ করবে, ইট ইজ ডিসক্রেডিট, অনেক এক্সামিনার এতে হয়ে যায়। তো আলট্রাসোনোগ্রাফি করবো, তো আলট্রাসোনোগ্রাফি করলে আমরা টিপিক্যাল ওই হর্ন অ্যাপিয়ারেন্স মাল্টিপল প্লেসেস পাবো, তার থেকে আমার ডায়াগনোসিস হবে যে এটা ফাইব্রয়েড ইউট্রাস, তাই তো? এবার তাহলে নেক্সট কোশ্চেন হবে যে আমি তাহলে ম্যানেজমেন্টটা কি করব? Management essentially depends on the signs and symptoms, number one, the severity of the signs and symptoms, number two, and associated picture. Associated pictureের মধ্যে অনেক সময় যেটা হয়, যেমন অ্যাসোসিয়েটেড পিকচারের মধ্যে একটা কমন হচ্ছে ইনফার্টিলিটি। এইবার ম্যানেজমেন্টের মধ্যে মেডিকেল এখন কিছু কিছু বেরিয়ে এসছে, জানো নিশ্চয়ই, কী কী দেওয়া হয়। আমরা প্রোজেস্টেরন দিতে পারি, আমরা মিফেপ্রিস্টোন দিতে পারি, সো লাইক দিস ড্রাগস আমরা উই ক্যান ইউজ। কিন্তু সেখানে একটা আছে, ওয়ার্ড অফ কশন, নোট অফ কশন, সেটা হচ্ছে কি, যে
আমাকে দেখতে হবে সাইজটা কত, সিমটমস কত সিভিয়ার, সব মিলিয়ে কম্পিউট করে তারপরে ডিসিশনটা নিতে হবে। আমি ড্রাগ বা কনজারভেটিভ দিতে পারি বলে প্রথমেই কনজারভেটিভে চলে যাব, নট দ্যাট। এইবার তাহলে বেসিক ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল সিমটমস অ্যাসোসিয়েটেড, নাম্বার অফ ফাইব্রয়েডস and their sizes etc. all taken together. ঠিক আছে? তাহলে এসেনশিয়ালি যদি দেখি ম্যানেজমেন্ট কিন্তু দুরকম হচ্ছে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে দুরকম, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল। মেডিকেল ম্যানেজমেন্টে যে ড্রাগগুলো বললাম, প্রোজেস্টেরল দিতে পারি, মিফেপ্রিস্টন দিতে পারি, লাইক দ্যাট। এগুলো হলো কনজারভেটিভ বা মেডিকেল ম্যানেজমেন্ট, আর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এইবার সার্জিক্যাল ম্যানেজমেন্টটা আবার টাইপ অফ সার্জারি তোমায় বলতে হবে। তাহলে দুটো সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কমনলি যেটা করি, একটা হচ্ছে মায়োমেক্টমি আর একটা হচ্ছে হিস্টেরেক্টমি। তাহলে কোথায় কোনটা করব, দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যদি ফার্টিলিটি প্রিজার্ভ করতে যাওয়া হয় এবং অ্যাসোসিয়েটেড সিমটম অফ ইনফার্টিলিটি আছে, এবং সেখানে কিন্তু তোমাকে কনক্লুসিভলি প্রুফ করতে হবে ফাইব্রয়েড আছে বলে আর ইনফার্টিলিটি আছে বলে আমি মায়োমেক্টমি করে দিলাম, আই উইল ফেল মিজারেবলি। কেন? আমাকে আগেই বলে নিতে হবে সেক্ষেত্রে যে দ্যাট the patient has got infertility, but the only abnormality is fibroid uterus. ইনফার্টিলিটির সাথে যদি অনলি অ্যাবনর্মালিটি ফাইব্রয়েড থাকে তাহলেই আমি মায়োমেক্টমি করব, বা শুধু মানে ফাইব্রয়েডটা বাদ দেবো। কেন? অবভিয়াস, তার কারণ আমার ধরো পেশেন্টটার ক্রনিক অ্যানাভুলেশন আছে, তো ক্রনিক অ্যানাভুলেশন আছে, ফাইব্রয়েড আছে, আমি ফাইব্রয়েড মায়োমেক্টমি করে বাদ দিয়ে দিলাম, তাহলে সে কি সাকসেসফুল হবে? হবে না। তাহলে আমাকে এখানে ট্রিট করতে হবে কি ক্রনিক অ্যানাভুলেশনের। কিন্তু যদি আমি দেখি সেই পেশেন্টে বা তার ধরো একটা টিউবাল ড্যামেজ আছে, টিউবাল ব্লক আছে, তার ক্ষেত্রে কি হবে? হবে না। তার হাজব্যান্ডের অলিগোজিওস্পার্মিয়া আছে, হবে, সেখানে করলে হবে না। তাহলে বলতে হবে if there is sufficient number of fibroid producing infertility and where no other cause of infertility can be ascertained, অন্য কোনো কারণ আমরা সার্টেনলি দেখতে পাচ্ছি না, তার ওভুলেশন নর্মালি হচ্ছে, অ্যানোভুলেশন নেই, তার টিউবের কোনো ব্লকেজ নেই, তার হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস ঠিক আছে, নর্মাল আছে, সেখানে কোনো প্রবলেম গন্ডগোল নেই, তখন কিন্তু আমরা মায়োমেক্টমি করব। আর হিস্টেক্টমি কোথায় করব? ম্যালিগনেন্সিটা বাদ দাও, ইনসিডেন্স কম, খুব ম্যালিগনেন্সিটা আমি আসছি না। প্রথম কথা হচ্ছে হিস্টেক্টমি করি সাধারণত ইফ দ্য ওম্যান হ্যাজ রিচ দ্য পেরিফেরি অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তার 42 বছর বয়স, আর নট অনলি দ্যাট শি হ্যাজ গট চিলড্রেন, তার বাচ্চা কাচ্চাও আছে, তাহলে ফার্টিলিটি ইজ নট এ প্রবলেম। হিস্টেক্টমি করার মেইন প্রবলেম কি? ইউ মেক এ ফার্টাইল পারসন ইনফার্টাইল বাই ডুইং হিস্টেক্টমি, তাই না? সো তার ক্ষেত্রে তো হবে না, 42 বছর বয়স, সাথে 2 কি 3টে বাচ্চা আছে, ফ্যামিলি কমপ্লিট, অথচ তার হিউজ ব্লিডিং হচ্ছে, হানা তানা, সেক্ষেত্রে এক্সপেরিমেন্টালি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মায়োমেক্টমি কিন্তু সবসময় করা যায় না। যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে, মানে মাল্টিপল ফাইব্রয়েড মানে কি, তুমি একটা একটা করে সেল আউট করতে করতে তারপরে দেখা যাবে ফাইব্রয়েডটা, আমার একটু মনে আছে আমাদের একজন স্যার ছিলেন, খুব ভালো ওটিপটি করতেন, কিন্তু পিকুলিয়ার, মানে
ওনার ওটির পরে মনে হতো না যে হবে, সে একটা মানে এরকম সাইজের বড় ফাইব্রয়েড নিয়ে ইউট্রাস সাইজটা এত বড়। তো এইবার মায়োমেক্টমি করতে করতে লাস্টে দেখা গেল যে ইউট্রাসকে দেখলে মনে হচ্ছে এখান থেকে খাবলা ছেঁড়া ছেঁড়া, উনি ওটাই সেলাই ফেলাই করে বলে দিলেন যে সব ঠিক আছে, সবই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অ্যান্ড হি ওয়াজ ভেরি মানে লাকি অলসো, মানে ওনার আরও পেশেন্ট এরকম দেখেছি। ওই পেশেন্টটা 1.5 বছর বাদে তোমার প্রেগনেন্সি নিয়ে কনসিভ করে সিজার না কি হয়েছিল আর অত মনে করতে পারছি না এখন, অ্যান্ড শি ডেলিভার্ড এ চাইল্ড। হ্যাঁ, কিন্তু নর্মালি কনভেনশনালি কি হয়, এরকম যদি মাল্টিপল ফাইব্রয়েড ডিস্টর্টিং দ্য ক্যাভিটি অ্যান্ড অল দিস থিংস, সেক্ষেত্রে কিন্তু আমরা মায়োমেক্টমি করতে পারি না। ঠিক আছে, সেটি তাহলে মাল্টিপল fibroids distorting the whole of the uterus sometimes is rather a contraindication of mammectomy. Hysterectomy is the better choice. তাহলে patient at the age of reproductive age group, having completed family and there is no other associated pathology, সেক্ষেত্রে আমরা ফাইব্রয়েড হিস্টেরেক্টমি is a better option. তাহলে ম্যানেজমেন্টটা হয়ে গেল। তাহলে ম্যানেজমেন্টটা প্রথমে ভাগ করতে হবে মেডিকেল ভার্সাস সার্জিক্যাল। মেডিকেলে যে ড্রাগগুলি আমরা ইউজ করি সেগুলো হয়ে গেল। এবার পড়ে এলো সার্জিক্যাল। সার্জিক্যালের মধ্যে আবার চয়েস চলে এলো মায়োমেক্টমি ভার্সাস হিস্টেরেক্টমি। কোথায় মায়োমেক্টমি করবো, কোথায়। এইবার এখানে আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, আমি সার্ভাইকাল ফাইব্রয়েডটা বলেছিলাম তোমাদের। সার্ভাইকাল ফাইব্রয়েডে কি হয়, মেনস্ট্রুয়াল প্রবলেম সাধারণত অ্যারাইজ করে না, প্রেশার সিমটমস হয়। সার্ভিক্সটা অ্যান্টিরিয়ারলি যদি প্রেস করে তাহলে ইউরিনারি রিটেনশন হবে, সামনে ইউরেথ্রা আছে, পস্টিরিয়ারলি একটা অবস্টিনেট একটা কনস্টিপেশন টাইপের হবে, এই ধরনের কি। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সার্ভাইকাল ফাইব্রয়েড বাদ দেওয়ার পর সার্ভিক্সটাকে প্রপারলি রিকনস্ট্রাক্ট করা যায় না। কোনো ক্ষেত্রে সার্ভাইকাল ফাইব্রয়েড যদি খুব বড় হয় তাকে হিস্টেরেক্টমি করতে হয়।